বিদ্যুৎ মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি। ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সিরাজগঞ্জের আদালত এক মানহানি মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত ২ এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানি মামলা করেছিলাম। এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আপনি যদি একজন সংসদ সদস্য হয়ে একজন ইসলামিক চিন্তাবিদ হয়ে দর্শক, আপনার কথার মধ্যে যদি কোনো মাধুর্য না থাকে, অন্যকে কিভাবে সম্মান করতে হয় দর্শক সেটা যদি না জানেন, তবে আপনাকে তো গ্রেপ্তার হতেই হবে। হ্যাঁ দর্শক, এবার কিন্তু সেটাই কিন্তু ঘটেছে মুফতি আমির হামজার ক্ষেত্রেও। একজন সংসদ সদস্য, একজন জনপ্রতিনিধি হয়ে দর্শক আরেকজন সংসদ সদস্যের বিরুদ্ধে দর্শক এমন মন্তব্য করা কি তার কখনো ঠিক হয়েছে? হ্যাঁ দর্শক, বলছিলাম বিএনপির সংসদ সদস্য এবং বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা, যাকে নিয়ে দর্শক বিতর্কিত মন্তব্য করেছেন মুফতি আমির হামজা, যিনি কিন্তু জামায়াতের কুষ্টিয়া ৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। যেখানে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন মুফতি আমির হামজা, আর এ নিয়ে কিন্তু তোলপাড় একেবারে দর্শক রাজনৈতিক অঙ্গন। আর যার ফলে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বর্তমানে দর্শক জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করেছেন এবং সেই মামলার দর্শক হাজিরা না দেওয়া এবার কিন্তু মুফতি আমির হামজার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে। আর এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য হাজির করতে যাচ্ছি, যেটা এখনই আপনারা একেবারে স্পষ্টভাবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। গত ২ এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানি মামলা করেছিলাম। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আজকেই আমরা ওয়ারেন্ট পাঠিয়ে দেবো, এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাচল অবস্থায় গ্রেফতার করতে হয়, পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেফতারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। মামলাটার উদ্দেশ্য ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত ২ এপ্রিল ২০২৬ সালে। ২ এপ্রিল মাননীয় আদালত তাকে হাজির হওয়ার জন্য সমনের আদেশ দেন, এবং সমনের তারিখ আজকে ছিল। উনি হাজির হন নাই। মাননীয় আদালত আমাকে প্রশ্ন করলেন, যেহেতু সংসদ চলতেছে, এই মুহূর্তে ওয়ারেন্ট দেওয়া ঠিক হবে কিনা। আমি বললাম, সংসদ চলার কারণে ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। সংসদ চলবে, পুলিশকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিবেন আপনি। পুলিশ যদি মনে করে তাকে সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, করবে। আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়ম কানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি, এবং উনি যদি বিবাদের পক্ষের আইনজীবী ছিলেন হলো আমাদের পিপি অ্যাডভোকেট রফিক সরকার, আর আমি ছিলাম ওই মামলার বাদী, এবং জেলা বিএনপি নির্দেশ ক্রমে এই মামলা আমি করি। সিরাজগঞ্জের আদালত এক মানহানি মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। মামলার নথি ও সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য জারি করা হয়েছিল, তবে নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ওই দিন প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বক্তব্য দেন। তার ওই বক্তব্যের পরপরই কুষ্টিয়া সদর উপজেলার হাটো শরীপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে অনুষ্ঠিত এক আলোচনায় অংশ নেন আমির হামজা। সেখানে তিনি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্য দ্রুত স্থানীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর মানহানি হয়েছে দাবি করে একাধিক মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং রাষ্ট্রের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। তিনি জানান, আমির হামজার বক্তব্যে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ও
রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন। তিনি আরো বলেন, দণ্ডবিধির 296, 500 ও 504 ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। এসব ধারার আওতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি এবং উস্কানিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দণ্ডবিধির 500 ধারা অনুযায়ী মানহানির অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে 504 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে অপমান করে শান্তি ভঙ্গের পরিস্থিতি সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এদিকে আমির হামজার বিরুদ্ধে শুধু এই মামলায় নয়, সম্প্রতি আরও একটি বিতর্কিত মন্তব্যের কারণে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত 13 এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসকের বদলি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। ওই মন্তব্যে তিনি অভিযোগ করেন যে জেলা প্রশাসক 20 থেকে 30 কোটি টাকা লেনদেনের মাধ্যমে বদলি হয়ে এসেছেন। এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণ ছাড়া প্রকাশ্যে তোলা আইনত দণ্ডনীয় হতে পারে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণ ছাড়া প্রকাশ্যে এভাবে বলা হলে তা ব্যক্তি বা প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ করে। অন্যদিকে আমির হামজার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং পুরো প্রসঙ্গ বিবেচনা না করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে অভিযুক্তকে আদালতে হাজির করা হবে। এরপর মামলা শুনানির পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। সামগ্রিকভাবে ঘটনাটি রাজনৈতিক বক্তব্য, ব্যক্তিগত সম্মান ও আইনের প্রয়োগ এই তিনটি বিষয়কে সামনে নিয়ে এসেছে। এর ফলে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আইনজীবীরা মনে করছেন, এই ধরনের মামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া হয় যে কারো ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলে তার আইনি পরিণতি হতে পারে। একই সঙ্গে এটি রাজনৈতিক ভাষার সীমারেখা সম্পর্কেও নতুন করে ভাবার সুযোগ তৈরি করে। বর্তমানে সবার নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। আমির হামজা গ্রেফতার হন কিনা অথবা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিনা এসব বিষয় নির্ধারণ করবে মামলার ভবিষ্যৎ গতিপথ। এই ঘটনাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বৃহত্তর পরিসরে রাজনৈতিক সংস্কৃতি, মত প্রকাশের দায়িত্ব এবং আইনি শাসন নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। সাম্প্রতিক এই ঘটনাটি কেবল একটি পৃথক মানহানি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, মত প্রকাশের সীমা, আইনের প্রয়োগ এবং জনপরিসরে দায়িত্বশীল আচরণের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও ধর্মভিত্তিক রাজনীতির পরিচিত মুখ আমির হামজা এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এই দুই ব্যক্তিত্বকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত একটি বড় সামাজিক ও রাজনৈতিক আলোচনায় রূপ নিয়েছে। এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া 3 আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে 13 এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল তিনি। বলছেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তুলেছেন তিনি। এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া ছিল। নোটিশে বলা হয়, গত 27 মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনী চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন ঠিক করলো জামাত? জামাতের তো ক্যাডারভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোন দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতি মুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের এতে বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয় তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা, আচরণ,
খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোন একটা বাসায় শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, 91 সালের এমপি, জামাতের মধ্যে এখন 4 জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন 4 জনের সংসদের অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে 40 জন, বাকি সবাই নতুন। ছাত্ররাষ্ট্র সবাই নতুন। বললো, আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তি পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সবকিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখনো আসবো আমরা চিন্তা করিনি। বিএনপি যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকম। এর তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ, স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো, ভালো লাগলো যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান রেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া 3-এর আমির হামজা কেমনে হয়, এটা মানানসই হলো? এগুলি এখন জানি না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সিরাজগঞ্জের আদালত জারি করছে। তো এখন স্পিকারের গ্রেপ্তার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়, এটা হয়তো স্থগিত হয়ে যাবে। কিন্তু জামাতকে ভাবা উচিত যে এই আমির হামজা দলকে কি সম্মান দেবে আর দেশের জন্য আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এগুলি বিবেচনা করা উচিত। জামাতের কাছে এটা একেবারেই প্রত্যাশা করিনি এবং এটা মানানসইও না। হ্যাঁ দর্শক, আগে যেমনটাই ছিল মুফতি আমির হামজা, তবে দর্শক এই জামায়াত ইসলামের থেকে দর্শক এমপি নির্বাচিত হওয়ার পর তার যেন মুখের লাগাম যেন দর্শক একরকম পড়ে গিয়েছে। যেখানে সেখানে দর্শক বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, যার ফলে দর্শক একরকম তার দলের নেতাকর্মীরা অর্থাৎ জামায়াত ইসলামের নেতাকর্মীরাই কিন্তু তার উপর একেবারে বিরক্ত হয়ে গিয়েছে। এমনকি তার কর্মকাণ্ডের দর্শক কোনো দায়ভার নিতে চাচ্ছে না জামায়াত ইসলামী, যার ফলে দর্শক এবার কিন্তু মুফতি আমির হামজার বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছে কিন্তু বিএনপি, এমনকি বর্তমান সরকার। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পূর্ণ রিপোর্টগুলি দেখার পর এবং তথ্যাদিগুলি দেখার পর এ সম্পর্কে দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।